গল্পের শুরুতেই ইজিপ্টের আসর শহরের রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে খলিল ফ্যামিলি। গাড়িতে মিস্টার ও মিসেস খলিল ছাড়াও আছে তাদের 2 ছেলে আর মেয়ে লায়লা। সবাই বেশ এনজয় করলেও মিসেস খলিলের মুখে কোনো হাসি নেই। মরুভূমির মাঝে তাদের বাগানবাড়িতে গাড়িটা থামতেই ঘরে ঢুকে লায়লার নজর যায় খাঁচায় পাখিটার দিকে। পাখিটা ছটফট করছে আর তার মুখ দিয়ে কালো এক ধরনের তরল বের হচ্ছে। পাখিটার এই দশা দেখে মিসেস খলিল বুঝে যায় খারাপ কিছু একটা ঘটতে চলেছে। মিসেস খলিল পাখিটাকে কষ্ট থেকে মুক্তি দিয়ে সোজা চলে আসে মাটির নিচে একটা গোপন সিলারে। সেখানে পিরামিডের মতো একটা স্ট্রাকচারের নিচে সিক্রেট রুম রাখা আছে, যেটা ব্যাসল্ট পাথরের তৈরি একটি প্রাচীন কফিন। মিস্টার খলিল কফিনের ঢাকনা সরাতেই মিসেস খলিল মোমবাতির আলোয় দেখতে পায় ভেতরে কাপড় দিয়ে পেঁচানো একটি মমি শুয়ে আছে। তখনই দমকা হাওয়ায় মোমবাতি নিভে যায়। তারা আবার আলো জ্বেলে শিউর হলে দেখতে পায় মমি এখনও জাগেনি। কিন্তু এই স্বস্তি বেশি সময় থাকে না। কফিন থেকে একটা চেন ছিটকে এসে মিস্টার খলিলের মুখের ভেতরে ঢুকে তাকে নিমিষে শেষ করে দেয়। এই ভয়ঙ্কর কাণ্ড দেখে মিসেস খলিল স্তব্ধ হয়ে যায়। বন্ধুরা, চলে আসলাম আরও একটি হরর মুভির গল্প নিয়ে। যারা হরর গল্প দেখতে পছন্দ করেন এই গল্পটা সম্পূর্ণ দেখবেন, কারণ এর মধ্যে এমন কিছু দৃশ্য রয়েছে যা ভেতর থেকে আত্মা কাঁপিয়ে দেওয়ার মতো। তাই বলবো, যাদের হার্ট দুর্বল আছে তারা নিজ দায়িত্বে ভিডিওটি দেখতে শুরু করুন। এর পরের সিনে দেখা যায় কায়রোর সুখী কেনান পরিবারকে। চার্লি আর তার বউ লারিসার 2 সন্তান, কেটি আর সেবাস্তিয়ান। লারিসা 5 মাসের প্রেগনেন্ট। চার্লির নতুন রিপোর্টার জবের কারণে তারা এই নতুন জায়গায় শিফট করেছে। চার্লি নিজের সব বাচ্চার মধ্যে কেটিকে একটু বেশি ভালোবাসে। বাবার আদর পেয়ে কেটির জেদ আর দুষ্টুমিও একটু বেশি। ছোট্ট কেটি ইদানিং মোর্সকোড শিখছে, তাই মাঝে মধ্যেই বাবার কাছে তার স্পেশাল ক্লাস চলে। আজ লারিসা অফিসে গেলেও চার্লি সারাদিন বাড়িতেই থাকছে। কেটির পছন্দের জায়গা হলো বাগানের কোনায় তার সিক্রেট ডল হাউস, যেখানে অন্য কারোর ঢোকার বারণ। এমন সময় চার্লির ফোনে ডিরেক্ট নিউ ইয়র্ক থেকে একটা বড় কোম্পানির ভালো একটা জব অফার চলে আসে। চার্লি শুনে ভীষণ এক্সাইটেড হয়ে পড়ে। এমনিতেও ঘরে নতুন মেম্বার আসছে, তার উপরে কায়রো ছেড়ে চলে গেলে ফিউচার নিয়ে আর কোনো চিন্তাই করতে হবে না। অন্যদিকে কেটি যখন বাগানে খেলছিল তখন মুখ ঢাকা এক রহস্যময় মহিলা এসে তাকে একটা ক্যান্ডি দিয়ে মিষ্টি সুরে জিজ্ঞাসা করে, শুনলাম তুমি নাকি ম্যাজিক পছন্দ করো, দেখবে নাকি একটা ম্যাজিক? এদিকে জবের খুশির খবরটা লারিসাকে জানানোর সময় চার্লির নজর যায় কেটির ডল হাউসের দিকে। সে দেখতে পায় সেখানে অনেকগুলো ক্যান্ডির প্যাকেট পড়ে আছে, যা তারা কখনো তাকে কিনে দেয়নি। মনে সন্দেহ জাগলে সে সেবাস্তিয়ানকে জিজ্ঞাসা করে। সেবাস্তিয়ান জানায় বাগানের পেছনের দিকে কেটির এক নতুন বন্ধু হয়েছে, সেই এই চকলেটগুলো রোজ তাকে দেয়। ততক্ষণে ওদিকে ওই রহস্যময় মহিলাটি কেটিকে একটা আপেল খেতে দিয়ে মন্ত্র পড়তে শুরু করে। কেটি ওটাতে কামড় দিতেই আপেলের মধ্য থেকে এক অদ্ভুত পোকা তার মুখের ভেতরেই ঢুকে যায়। এর পরের সেকেন্ডেই কেটি চোখ উল্টাতে শুরু করে আর এক পর্যায়ে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। ঠিক তখনই চার্লি বাগানের দিকে ছুটে আসে, কিন্তু এসে দেখতে পায় ক্যাটি সেখানে নেই, কারণ পাঁচিলের জাল কেটে ওই মহিলা তাকে কিডন্যাপ করে নিয়ে পালিয়ে গেছে। চার্লি তাকে ধরার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু মরুঝড় শুরু হয়ে যাওয়ায় কেটি ধুলোর মাঝেই হারিয়ে যায়। ঝড় থামতে স্বামী স্ত্রী জলদি করে পুলিশ স্টেশনে পৌঁছায় মিসিং ডায়েরি করতে, কিন্তু ওখানকার বড় অফিসার পরিষ্কার জানিয়ে দেয় এই এলাকায় বাচ্চা হারালে খুঁজে পাওয়ার চান্স 1%। তাই বড় অফিসার উল্টো ডিটেকটিভ ডালিয়াকে অর্ডার দেয় যে তাদের কথায় পাত্তা না দিতে। এমনকি বয় নেওয়ার সময় অফিসার তাদেরকেই সন্দেহ করে বলে হয়তো তারা নিজেরাই কেটিকে শেষ করে মিথ্যা নাটক সাজাচ্ছে। আইনের এমন নিষ্ঠুর রূপ দেখে চার্লি অবাক হয়ে যায়। এই ঘটনার পর দেখতে দেখতে 8টা বছর কেটে গেছে, তবে চার্লি নিজের মতো করে এখনও তার মেয়েকে খুঁজে চলছে। ফ্যামিলির সবাই এখন নানির বাড়িতে নিউ মেক্সিকোতে শিফট হলেও লারিসা পুরনো ড্রামা থেকে বের হতে পারেনি। তার আজও মনে হয় চার্লির অসাবধানতার কারণেই কেটি আজ তাদের সঙ্গে নেই। এরই মধ্যে তাদের পরিবারে এসেছে নতুন মেম্বার মড। কেটির ওই ঘটনার প্রভাব বাকি 2 সন্তানের উপরে পড়ছে। তারা এখন বড্ড বেশি ভয় পায় আর সাবধানে থাকার চেষ্টা করে। এমনকি স্কুল থেকে ইউরোপ ট্যুর পর্যন্ত সেবাস্তিয়ানকে যেতে দিচ্ছে না। অন্যদিকে ইজিপ্টের ইস্টার্ন ডেজার্টে একটা প্রাইভেট প্লেন ক্র্যাশ করে এবং 2 জন মানুষ সেখানেই মারা যায়। অদ্ভুত ব্যাপার হলো প্লেনটার সাথে ক্র্যাশ করেছে ব্যাসল্ট পাথরের তৈরি একটি প্রাচীন কফিন। আর্কিওলজিস্টদের কাছে ওটা নিয়ে যাওয়া হলে তারা ওটা খুলতেই পারে না। এমনকি ভেতরে কী আছে সেটা দেখার জন্য এক্স রে বা এমআরআই মেশিন কোনো কিছুই কাজ করছে না। সবথেকে অবাক করা বিষয় হলো এত বড় ক্র্যাশের পরেও কফিনটার গায়ে একটা আঁচড়ও লাগেনি। তাই স্পেশাল পারমিশন নিয়ে ক্রেন দিয়ে ঢাকনা খোলা হলে ভেতরের দৃশ্য দেখে সবার চোখ কপালে উঠে যায়, কারণ কফিনের ভেতরে শুয়েছিল একটি বাচ্চার মমি। আর্কিওলজিস্টরা জলদি মমিটার পরিচয় জানার জন্য কাপড়ের ভাঁজগুলো খুলতে শুরু করে,
তারা দেখতে পায় প্রতিটা লেয়ারে অদ্ভুত সব লেখা খোদাই করা আছে। নতুন এক আবিষ্কারের আশায় তারা যখন ছবি তুলতে ব্যস্ত, ঠিক তখনই সবাইকে চমকে দিয়ে কফিনের ভেতরের মমিটা নড়াচড়া করতে শুরু করে। আর সবথেকে অবিশ্বাস্য বিষয় হলো এই মমিটা আর কারণ নয়, স্বয়ং কেটি। এই ঘটনার পরই ইজিপ্ট থেকে সরাসরি কল যায় মেক্সিকোর ক্যানান দম্পতির কাছে। তাদের কাছে খবরটা অলৌকিক আশীর্বাদ মনে হলেও তারা জানত না যে সামনে কতটা ভয়ঙ্কর রহস্য অপেক্ষা করছে। কায়রো হসপিটালের স্পেশাল কেয়ারে পৌঁছাতেই ডক্টর এল সায়েদ তাদের মানসিকভাবে শক্ত হতে বলে, কারণ পুরো মেডিকেল হিস্ট্রিতে এমন অদ্ভুত কেস আগে কখনো দেখেনি। 8 বছরের একটা বন্ধ কফিনের ভেতর থেকে কারোর বেঁচে ফেরা কোনোভাবেই সম্ভব নয়। পুষ্টি আর ঠিকমতো আলো বাতাস না পাওয়ায় কেটির গায়ের চামড়া একদম নষ্ট হয়ে গেছে। তার মানসিক অবস্থা এতটাই খারাপ যে কড়া ঔষধ দিয়ে তাকে শান্ত রাখতে হচ্ছে, যা একটা সময় পর আর কাজও করছে না। তবে এই ঘটনার ভয়াবহতা দেখে ইজিপ্টের অফিসিয়ালরা এই পুরো ব্যাপারটাকে গোপন রাখতে চায়। সব ওয়ার্নিং মেনে যখন তাদেরকে ভিতরে নিয়ে যাওয়া হয়, মেয়েকে 8 বছর পর এই অবস্থায় দেখে বাবা মা স্তব্ধ হয়ে যায়, কারণ কোনো সাধারণ মানুষ যে এমনটা হতে পারে তা বিশ্বাস করাই কঠিন। হাত পায়ের নখগুলো লম্বা আর ধারালো, চামড়া পাতলা ও ক্ষতবিক্ষত এবং শরীরটা কেমন যেন অর্ধেকটা বেঁকে গেছে। ডাক্তার অবাক হয়ে আরও বলছে, আর একটা অদ্ভুত ব্যাপার জানো, কেটি যখন হঠাৎ করে আউট অফ কন্ট্রোল হচ্ছে তখন তার পালস রেট একদম নর্মাল থাকছে। তার মানে বাইরে থেকে তাকে যতটা দুর্বল মনে হচ্ছে, ভেতর থেকে সে যে কোনো সাধারণ মানুষের চেয়েও অনেক বেশি স্ট্রং। আশা করা হচ্ছিল ভালোবাসা পেলে কেটি সুস্থ হবে। হসপিটালের কাজ শেষে চার্লি ডিটেকটিভ ডালিয়ার সঙ্গে দেখা করলে সে জানায় প্রাচীন জিনিস পাচারের আড়ালে এই কাজ কোনো বড় চক্র করেছে। চার্লি মনে করে 8 বছর আগে ডালিয়া তাদেরকেই দোষী ভেবেছিল, তবে এবার সে অপরাধীকে ধরার কথা দেয়। এরপর কেটিকে হুইলচেয়ারে করে বাড়িতে আনা হয়। নানি তার জন্মদিনের কেক বানালেও কেটি একদম চুপচাপ ছিল। রুমে নিয়ে আসার পর যখন শুইয়ে দেওয়া হয় তখন নানি প্রেয়ার শেষ করে আমিন বলতেই ক্ষিপ্ত হয়ে যায় কেটি, আর নানির নাকে আঘাত করে চেঁচাতে শুরু করে। মনে হচ্ছিল সে পজেসড। লারিসা সিডেটিভ দিয়ে তাকে শান্ত করে। ফ্যামিলি খুশি হলেও চার্লি কেটির মেডিকেল রিপোর্ট এবং কফিনের কাপড়ের লেখাগুলো গোপনে স্টাডি করতে শুরু করে। এক রাতে দেয়ালে অদ্ভুত শব্দ শুনে চার্লি কেটির রুমে গিয়ে দেখতে পায় সে নিখোঁজ। ভালো করে দেখতেই দেয়ালের একটা ট্র্যাপডোর পাওয়া যায়, যার ভেতরে কেটি হিংস্রভাবে জ্যান্ত ইঁদুর ও পোকামাকড় খাচ্ছিল। চার্লি তাকে ধরে ফেলে। পরদিন সকালে লারিসা নখ কাটতে গেলে কেটির পায়ের চামড়া উঠে আসে। এদিকে চার্লি ট্র্যাপডোরের কাছে পচা গন্ধ আর তরল দেখতে পায়। ওদিকে কেটি কোনায় বসে শিক দিয়ে নিজের ক্ষতস্থানের চামড়া তুলছিল। চার্লি তাকে হসপিটালে পাঠানোর কথা বলে লারিসা রেগে ঝগড়া শুরু করে। লারিসা কেটিকে কিছু বলতে বলে সে মুখে থুতু দিয়ে দেয়। বাথরুম থেকে হুইলচেয়ার আনার সময় চার্লির চাকায় আটকে থাকা কেটির পায়ের চামড়া দেখতে পায়। স্টাডি রুমে লাইট জ্বেলে দেখতে পায় চামড়ার প্রতিটা লেয়ারে কফিনের কাফনের মতো লেখা খোদাই করা আছে। চার্লি ছবি তুলে পরদিন আর্কিওলজিস্ট প্রফেসর বিকলারের কাছে যায়। প্রফেসর ছবি দেখে বলে, এটা হাইরোগ্রাফিক্স নয়, যিশুর জন্মের 3000 বছর আগের প্রাচীন মিশরীয় কার্সিভ লিপি হাইরেটিক। প্রফেসর জানতে চায় চার্লি এটা কোথায় পেল। রাতে চার্লি কেটির পাশে বসে পুরনো দিনের কথা ভাবছিল। তখন সে দেখতে পায় কেটি তার দিকে তাকিয়ে দাঁত ঘষে ঘষে এক অদ্ভুত আওয়াজ করছে, যা শুনে চার্লির টনক নড়ে যায়। হঠাৎ করে চার্লির মনে পড়ে যায় কেটি ছোটবেলায় তার সঙ্গে মোর্স কোড দিয়ে কথা বলার প্র্যাকটিস করত। তাই চার্লি আর দেরি না করে এক প্রকার অন্ধকারে ঢিল মারার মতোই দাঁতের ওই অদ্ভুত আওয়াজগুলো খাতায় নোট করতে শুরু করে। আর তাতেই সামনে আসে এক ভয়ঙ্কর টুইস্ট, কারণ কেটি মোর্স কোডে অনবরত একটি নামই বলে যাচ্ছে, লায়লা, অর্থাৎ সিনেমার শুরুতে দেখানো সেই ইজিপশিয়ান ফ্যামিলির মেয়েটা। কিন্তু তার পক্ষে এই অজানা মেয়েটাকে পুরো ইজিপ্ট জুড়ে খুঁজে পাওয়া তো দুষ্কর, কারণ ওখানকার মানুষের মধ্যে লায়লা নামটা খুবই কমন। কোনো উপায় না দেখে চার্লি সাহায্যের জন্য ডিটেকটিভ ডালিয়াকে কল করে। ডালিয়ার সাথে কথা বলার সময় এক পর্যায়ে ডালিয়া বলে, কেটি মিসিং হওয়ার পর চার্লিদের কাছে তো বহু চিঠি এসেছিল, তাই চার্লি যেন আগে সেইগুলো চেক করে দেখতে পায় যে তার মধ্যে লায়লা নামের কেউ আছে কিনা। ডালিয়ার আইডিয়াটা বেশ কাজে লেগে যায়। তাই চার্লি সময় নষ্ট না করে গত 8 বছর ধরে জমে থাকা সব পুরনো চিঠি ঘাঁটতে শুরু করে। সেই রাতেই মধ্যরাতের দিকে ছোট মেয়ে মড একা বাথরুমে যেতে গেলে হঠাৎ করেই মনে হয় রুমের ভেতর থেকে কেটি যেন তাকে ডাকছে, আর সাথে ভেসে আসছে মডের পছন্দের একটা গান। কৌতূহলী মড দরজায় কান পাততেই ভেতর থেকে কেটি বলে ওঠে, আমি এখন কথা বলতে পারছি। ভাবলাম তোমার সঙ্গে কথা বলার প্র্যাকটিস করে মাকে একটা সারপ্রাইজ দেব, কারণ তুমি তো আমার সবথেকে প্রিয় বোন। তুমি কি আমার সঙ্গে কথা বলবে? মডের মনে একটু খটকা লাগায় সে যখন ভয়ে পিছিয়ে যেতে চায়, তখনই আচমকা কেটির গলার আওয়াজটা বদলাতে শুরু করে এবং দরজার ওপার থেকেই কেটি তাকে নিজের বশে নিয়ে নেয়। এদিকে ঘন্টার পর ঘন্টা খোঁজাখুঁজি করার পর চার্লি অবশেষে একটা চিঠি খুঁজে পায়,
যেখানে সেই ক্যান্ডির পকেটের সঙ্গে লেখা ছিল খুব অজানা একটি নাম, লায়লা খলিল। আর সে ওই চিঠিতে নিজেকে কেটির বন্ধু হিসেবে দাবি করেছিল। চার্লি আর 1 সেকেন্ডের সময় নষ্ট না করে ডিটেলস ডালিয়াকে ফরওয়ার্ড করে দেয়। ডেটা লিস্টে কয়েক হাজার লায়লার মধ্যে একটা বিশেষ জিনিস ডালিয়ার নজরে আসে। এই চিঠিটা যে পোস্ট অফিস থেকে পাঠানো হয়েছিল সেটা মরুভূমির প্রায় মাঝখানটায় অবস্থিত। দীর্ঘ 80 কিলোমিটার ম্যাপের মধ্যে একটাই মাত্র পোস্ট অফিস, যার সবথেকে কাছের শহর হলো আসওয়ান। আর কাকতালীয় ব্যাপার হলো কিছুদিন আগে যেই প্লেনটা ক্র্যাশ হয়েছিল সেটা এই আসওয়ান শহরের বুকেই ঘটেছিল। এই সূত্র ধরে ডালিয়া আরও রিসার্চ করতেই রেজিস্টার্ড ডেটা থেকে আসওয়ানের বিস্তীর্ণ মরুভূমির মধ্যে একটা ফলের ফার্ম খুঁজে পায়। এটা জানা মাত্রই ডালিয়ার টনক নড়ে, কারণ ক্র্যাশ সাইটে তারা ওই কফিনটা ছাড়াও বেশ কয়েকটা ফলও পেয়েছিল। তার মানে এই ফার্মের সঙ্গে লায়লার রহস্য কোনো না কোনোভাবে অবশ্যই জড়িত আছে। অন্যদিকে প্রফেসর বিগলার কেটির গায়ের চামড়া থেকে লেখাগুলো ডিকোড করতে পেরেছে। এই ধরনের লিপি সাধারণত প্রাচীন মিশরে কোনো বিশেষ তান্ত্রিক বা ধর্মীয় রিচুয়াল করার সময় ব্যবহার করত। কেটির স্ক্রিনের 7টা লেয়ারের মাধ্যমেই একটা নাম বারবার ঘুরপাক খাচ্ছে, আর সেটা হচ্ছে নার্স ম্যারিনিয়ান। চার্লি অবাক হয়ে প্রশ্ন করে, এই নার্স ম্যারিনিয়ান আবার কী জিনিস? প্রফেসর কিছুক্ষণ চুপ করে রয়, তার মুখটা একদম ফ্যাকাশে হয়ে যায়। এরপর সে 1923 সালে কায়রোর আল আজহার ইউনিভার্সিটির প্রাচীন ইজিপশিয়ান ডিমনোলজির উপর হওয়া একটা ইন্টারন্যাশনাল লেকচারের পুরনো অডিও প্লে করে। যীশুখ্রিস্টের জন্মের কয়েক হাজার বছর আগে এই পৃথিবীতে ভয় নামক সেই শব্দের জন্মই হয়নি। তখন সেই অন্ধকারের যুগে একটা কুখ্যাত নাম ছিল এই নার্স ম্যারিনিয়ান। সে মানুষের দুনিয়ায় ছায়ার মতো ঘুরে বেড়াতো আর পিতা পুত্রের মধ্যে ঝগড়া বাজিয়ে দিত। শুধু তাই নয়, সে মায়েদেরকে বাধ্য করত নিজের সন্তানকে জ্যান্ত কবর করতে। তার আর একটা ভয়ঙ্কর নাম ছিল ডিস্ট্রয়ার অব দ্য ফ্যামিলিজ, বা পরিবার ধ্বংসকারী। নার্স ম্যারিনিয়ান মরণব্যাধির মতো এক শরীর থেকে অন্য শরীরে ছড়িয়ে পড়ত। ফিসফিস করে মনে সন্দেহের বীজ বুনে সে প্রিয় মানুষের প্রতি হিংসা তৈরি করত, যার প্রভাবে পুরো লোকালয় নিমেষেই ধ্বংস হয়ে যেত। তবে খ্রিস্টপূর্ব 2000 অব্দে এই শয়তানের প্রভাব হঠাৎ করে কমতে শুরু করে। এরপর তাকে নিয়ে কোনো গল্প বা লেখা পাওয়া যায়নি, শুধু গুজব ছিল। এক প্রাচীন রিচুয়ালের মাধ্যমে নার্স ম্যারিনিয়ানকে আটকে রাখা হয়েছে। প্রফেশনাল সব ডিকোড করে চার্লিকে বলে, তুমি যেই লেখাটা পেয়েছো সেটা আসলে নার্স ম্যারিনিয়ানকে আটকে রাখার মন্ত্র। অর্থাৎ কেটির মধ্যে যে শয়তান বেঁধে আছে সে হলো আদিম অন্ধকারের ইজিপশিয়ান ডিমন নার্স ম্যারিনিয়ান। আর কেটি এখন নিজের গায়ের চামড়া উপড়ে ফেলে তার ভেতরের শয়তানটাকে মুক্ত করতে চাইছে, যার প্রথম শিকার হয়েছে মড। দূর থেকেই কেটির মাধ্যমে সে স্কুলে থাকা মডের মাইন্ড কন্ট্রোল করছিল। ইতিমধ্যে ডালিয়া সব খবর পেয়ে পৌঁছে যায় আসওয়ান মরুভূমির সেই রহস্যময় ফার্ম হাউসে। চারদিক একদম জনশূন্য। কাউকে না পেয়ে ডালিয়া পেছনের দরজা দিয়ে ভেতরে ঢুকে সার্চ করতে শুরু করে এবং পৌঁছে যায় সেই পিরামিডের মতো স্ট্রাকচারের সামনে। মাটির নিচের গোপন ঘরে ঢুকলে ওখানকার পরিস্থিতি দেখে সে পুরোপুরি অবাক হয়ে যায়। ঠিক তখনই এক মহিলাকে গাড়ি নিয়ে বাড়ির দিকে আসতে দেখা যায়। ডালিয়া বাইরে এসে পুলিশকে ডাকতে গেলেই ওকে মারার জন্য সেই মহিলা ঝাঁপিয়ে পড়ে। আত্মরক্ষার জন্য ডালিয়া গুলি চালালে মহিলাটি মারা যায়। তবে এই মহিলাটি আর কেউ নয়, লায়লার মা মিসেস খলিল। ডালিয়া এরপর লায়লাকে দেখতে পেয়ে তার পিছু নিলে লায়লা মাটির তলা থেকে একটা বক্স বের করে ডালিয়ার হাতে দেয়। ওটার ভেতরে ছিল কেটির নাম লেখা একটা ক্যাসেট। আর এখান থেকেই গল্প নতুন মোড় নেয়। এদিকে নাতনির সামনে নানি প্রেয়ার শুরু করতে বাড়িতে সব অলৌকিক ঘটনা ঘটতে শুরু করে। বাথরুমের কল থেকে কালো তরল বের হওয়া থেকে শুরু করে গাড়িতে বসা মডের মুখে আজেবাজে গালিগ্লাস সব শুরু হয়ে যায়। লারিসা বেসমেন্টে গিয়ে চার্লি রিসার্চ করা সব পেপার দেখে সব বুঝতে পারে। ওদিকে নানি কেটিকে আশীর্বাদ করতে গেলে সে ভয়ঙ্কর রূপ নিয়ে নানির হাত কামড়ে দূরে ছুঁড়ে ফেলে দেয়। দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায় আর নানিকে শ্বাসরোধ করে উপর থেকে চালের গাড়ির উপরে ফেলে দেওয়া হয়। মড এই দৃশ্য দেখে হাসতে শুরু করলে কোথা থেকে যেন একটা নেকড়ে এসে নানির বড়ি ছেড়ে খেতে শুরু করে। মায়ের এমন মৃত্যু দেখে লারিসা অবশেষে বুঝতে পারে এটা আসলে তাদের কেটি নয়। অন্যদিকে ডালিয়া বাড়ি ফিরে ক্যাসেটটা প্লে করতেই ভয় শিউরে ওঠে। ক্যাসেট থেকে জানা যায় 8 বছর আগে কেটিকে লায়লার মা মিসেস খলিলি কিডন্যাপ করেছিল এবং তার উপরে এক ভয়ঙ্কর তান্ত্রিক রিচুয়াল করেছিল। ডালিয়া লায়লাকে জিজ্ঞাসাবাদ করতে গেলে সে কোনো কথাই বলছিল না। এক পর্যায়ে ডালিয়া তাকে মারতে গেলে লায়লা তার কাটা জিহ্বা দেখায়। ডালিয়া জানায় সত্যিটা সবাইকে জানাতে চাওয়ায় শাস্তি হিসেবে লায়লার মাই তার জিহ্বাটা কেটে দিয়েছিল। আসলে কেটির কোনোদিনই কফিনের বাইরে আসার কথাই ছিল না, কিন্তু তাদের উপত্যকা বন্যায় ডুবে যাওয়ার খবর আসায় কফিনটা সরাতে গিয়ে প্লেন ক্র্যাশ করে লায়লার 2 ভাই মারা যায় এবং কেটি বাইরে চলে আসে। এই সব শুনে ডালিয়া অবাক হয়ে এর আসল রহস্য জানতে চাইলে লায়লা পেপারে সব লিখে দেয়। তারপরে ডালিয়া দেশেহারা হয়ে যায় এবং চার্লিকে ফোনে না পেয়ে সোজা মেক্সিকোর উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে ক্যানান ফ্যামিলিতে তখন নানির শেষকৃত্য নিয়ে ব্যস্ত ছিল। সবার অজান্তে মড তখন নিজের একটা দাঁত নিজেই টেনে তুলছিল।
কেটির দরজায় লক করে সেবাস্তিয়ানকে পাহারা দিয়ে চার্লি নিচে লারিসাকে সামলাতে যায়। কিছুক্ষণ পর কেটি ঘরের ভেতর থেকে অনবরত অনুনয় করতে থাকলে সেবাস্তিয়ান যেন পাগলের মতো আচরণ করতে শুরু করে। আর তখনই সিলিংয়ের পচা অংশ ভেঙে কেটি বাইরে চলে আসে। সে নানির ফলস দাঁতগুলো খুলে নিজের মুখে লাগিয়ে নেয় এবং সেখানে থাকা একজনকে কামড়ে জখম করে দেয়। এরপর কেটি সবার সামনে নানির গলা ছিঁড়ে রক্ত খেতে শুরু করে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে বাকিরা ভয় পেয়ে যেদিক সেদিক পালাতে শুরু করে। কোনো উপায় না দেখে চার্লি কেটিকে হুইলচেয়ারে বেঁধে রাখে, কিন্তু শয়তানের প্রভাব এতটাই বেড়ে যায় যে কেটি একসাথে সেবাস্তিয়ান আর মডকে কন্ট্রোল করতে শুরু করে। এই অবস্থা দেখে লারিসা সিদ্ধান্ত নেয় তারা কেটিকে ফেলে অনেক দূরে পালিয়ে যাবে। আর তখনই দরজায় এসে হাজির হয় ডালিয়া। সে ভেতরে এসে জানায় গত 8 বছরে কেটির সঙ্গে কি হয়েছে তার সব প্রমাণ এই ক্যাসেটে রয়েছে। ভিডিওটা প্লে করতেই দেখা যায় মিসেস খলিল বলছে প্রাচীন অন্ধকার যুগ থেকে নার্স মেরিনিয়ান একটা নির্দিষ্ট সময় পরপর ফিরে আসে। খলিলদের পূর্বপুরুষরা তাকে আটকে রাখার প্রথা পালন করেই আসছিল। আর এখন সময় 82তম মমি রিচুয়াল। মুভির শুরুতেই পশু পাখির অলৌকিক মৃত্যু আসলে এই অশুভ শক্তির জেগে ওঠার সংকেত ছিল। ভিডিওর লক্ষ্য ছিল যাতে বংশধররা জানতে পারে এই অশুভ শক্তিকে কিভাবে পুরনো বডি থেকে নতুন বডিতে ট্রান্সফার করতে হয়। এই কাজের জন্য ভিকটিম যত কম বয়সী হবে ততই ভালো, কারণ এই শয়তানকে ধ্বংস করা যায় না। রিচুয়ালের সময় নার্স মেরিনিয়ান কালো তরলের মতো হয়ে কেটির শরীরে ঢোকে এবং তার পুরো শরীর হাইরোটিক লিপি লেখা কাগজ দিয়ে মুড়িয়ে দেওয়া হয়। কিন্তু কেটি নিজের ফুল পাওয়ার ফিরে পাওয়ার জন্য সেবাস্তিয়ানকে দিয়ে ওই চামড়াগুলো এক এক করে উপড়ে ফেলা শুরু করে। আর এইভাবে সে নানি, সেবাস্তিয়ান আর মডকে নিজের বশে নিয়ে এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করে। চার্লি লারিসাকে বাঁচাতে গেলে দরজার সামনে নার্স মেরিনিয়ার বিভৎস রূপ দেখা যায়। সে চার্লির উপর ঝাঁপিয়ে পড়ে তার মাংস ছিঁড়ে নেয় এবং ডালিয়াকে সিঁড়ি থেকে নিচে ফেলে দেয়। লারিসা ইঞ্জেকশন আনতে গেলে সেবাস্তিয়ান তাকে জখম করে। তখন লারিসা ট্র্যাপডোর দিয়ে পালাতে শুরু করে। ওদিকে আহত চার্লিকে নার্স মেরিনিয়ান কেটির গলায় উপহাস করতে শুরু করে। পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে যায় যখন পজেস্ট নানি এসে ডালিয়ার কণ্ঠনালী ছিঁড়ে দেয়। ততক্ষণে লারিসা ইঞ্জেকশনটা সেবাস্তিয়ানের শরীরে পুশ করে তাকে কাবু করলেও চার্লি এখনও পুরো অসহায়। সে নিজের চোখের সামনে আদরের মেয়েকে এভাবে ধ্বংস হতে দেখছিল। হুট করে চার্লির মাথায় একটা বুদ্ধি আটকে যায়। সে ডালিয়াকে কোনো মতে বাঁচিয়ে জিজ্ঞাসা করে, তোমার মনে আছে মমি বানানোর সময় মিসেস খলিল কোন মন্ত্রটা পড়ছিল? ডালিয়া ওর দিকে তাকিয়ে শুধু মাথা নাড়তেই দরজা খুলে যায় আর দেখতে পায় স্বয়ং মৃত্যু যেন তার সামনেই দাঁড়িয়ে আছে। মুহূর্তের মধ্যেই কেটি লারিসাকে মারতে এলে চার্লি ওকে শান্ত করে জাপটে ধরে এবং ডালিয়াকে বলে রিচুয়ালের মন্ত্রটা শুরু করো। অর্থাৎ চার্লি নিজের মেয়েকে বাঁচাতে নিজের আত্মহত্যা দিয়ে শয়তানটাকে নিজের শরীরে প্রবেশ করাতে চায়। তবে সমস্যা হলো ডালিয়ার তো ভোকাল কর্ড ছিঁড়ে গেছে, কিন্তু সে দমে যাওয়ার পাত্র ছিল না, কারণ সে 8 বছর আগে এই দম্পতিকে আইনের মাধ্যম থেকে সাহায্য করতে পারেনি। তাই আজকে সে এই সুযোগটা কোনো মতে হাতছাড়া করতে চায় না। সে নিজের গলায় আঙুল ঢুকিয়ে ভোকাল কর্ড চেপে ধরে অস্পষ্ট গলায় মন্ত্র পড়তে শুরু করে। চার্লি তার পুরো শক্তি দিয়ে শেষবারের মতো কেটিকে বুকে জড়িয়ে হাসি মুখে লারিসার দিকে তাকিয়ে বলে, আমাকে ক্ষমা করে দিও। সেদিন আমি কেটির খেয়াল রাখতে পারলে হয়তো আজকে এমনটা হতোই না। আর তখনই নার্স মেরিনিয়ান কালো তরলের মতো কেটির শরীর থেকে বের হয়ে চার্লির শরীরে প্রবেশ করে। আর সঙ্গে সঙ্গেই থেমে যায় এই নারকীয় হত্যাকাণ্ড। দেখতে দেখতে বেশ কয়েকটা মাস পার হয়ে যায়। কেটি এখন পুরোপুরি ঠিক হয়ে গেছে। তবে চার্লিকে তারা ওই হাইরোটিক মন্ত্র দিয়ে বেসমেন্টের ভেতরে লোহার শিকল বেঁধে একটা কফিনের মধ্যে আটকে রেখেছে। কেটি রোজ মোর্স কোড ব্যবহার করে তার বাবার সঙ্গে গল্প করে। বাবা যেমন শেষ মুহূর্ত পর্যন্ত মেয়ের পাশ ছাড়েনি, কেটিও এখন তার বাবার সঙ্গ ছাড়ে না। ফ্যামিলির বাকিরাও আস্তে আস্তে এই ভয়ঙ্কর রাতের অভিশপ্ত স্মৃতি ভুলে নর্মাল লাইফে লিড করতে শুরু করে। এভাবে আরও বেশ কিছুদিন পার হয়ে যায়। একদিন হঠাৎ করে ডালিয়ার ফোনে লারিসা কল করে চার্লির ব্যাপারে কিছু কথা বলতে চায়। আর ঠিক এই জায়গাতেই আসে সিনেমার আসল আর সবথেকে বড় টুইস্ট। আমরা জানতে পারি সেই জাদুকর মহিলা অর্থাৎ মিসেস খলিল কিন্তু মারা যায়নি। তাকে একটা গোপন বন্দিশালায় লুকিয়ে আটকে রাখা হয়েছে। ঠিক তখনই সেই রুমে একজন নার্স রক্ত পরীক্ষা করার জন্য চলে আসে। ভালো করে দেখেই বোঝা যায় এই নার্স আর কেউ নয়, স্বয়ং লারিসা। সে হুট করে ওই মহিলার গলায় একটা সিডেটিভ ইঞ্জেকশন পুশ করে দেয় আর একদম ঠান্ডা গলায় জিজ্ঞাসা করে, আমার মেয়ে কেটির কথা মনে আছে তো? সে জানতে চেয়েছিল তুমি কি আমার ম্যাজিক দেখতে চাও? ঠিক তখনই ডালিয়া চার্লিকে হুইলচেয়ারে বসে বেঁধে সেই রুমে নিয়ে আসে। লারিসা ওই মহিলাকে বলে, আশা করি এবার বুঝতেই পারছো তোমার সঙ্গে কি হতে চলেছে। মিসেস খলিল নিজের মরণ সামনে দেখে ভয় পুরো বোবা হয়ে যায়। এরপর ডালিয়া ঘরের দরজাটা লক করে দেওয়ার সাথে সাথে ব্যাকগ্রাউন্ডে ভেসে আসে নার্স মেরিনিয়ানের সেই বডি ট্রান্সফার করার রিচুয়াল, যেটা শিউরে ওঠার মতো ভয়ঙ্কর আওয়াজ। আর এরই সঙ্গে সঙ্গে এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়।